আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদির আশরাফ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভাই শামীম ইস্কান্দারের আবেদন। দেশের উন্নয়ন হওয়ায় এখন আর তাকে বিদেশে গিয়ে কথা শুনতে হয় না, সংসদে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবাধ ও সুষ্ঠু হয়েছে ইউপি নির্বাচন, দাবি সিইসির। বললেন প্রাণহানি নির্বাচনী সহিংসতা কিনা তা তদন্তের দাবি রাখে আগামী নির্বাচনে দৃষ্টি রাখছে ইইউ। কথা সাহিত্যিক হাসান আজিজুল হক আর নেই, আজ দুপুরে শেষ শ্রদ্ধা দাফন করা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে আবারও সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। এদিকে সোমবার রাতে বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যান বোন সেলিনা বেগম, ভাগ্নে ডিউক সহ পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। এটি বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে করা পঞ্চম আবেদন। এর আগেও সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশে নিতে পরিবারের করা আবেদন 2 দফা নাকচ করে সরকার। বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে আবারও পরামর্শ দেয় তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। চিকিৎসকরা জানিয়েছেন বেগম জিয়ার সবকটি রোগী অবনতির দিকে, দেশে তার উন্নত চিকিৎসা সম্ভব নয়। শনিবার তৃতীয়বারের মতো এভার কেয়ার হাসপাতালে ভর্তির পর থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক নানা জটিলতা বাড়ছে। তার রক্তচাপ ওঠানামা করছে, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে। চিকিৎসা সত্ত্বেও ডায়াবেটিকের মাত্রা 16 থেকে 18-র মধ্যে থাকছে। তার কিডনি, পাকস্থলী ও ফুসফুসেরও অবস্থা অবনতির দিকে। সেই সঙ্গে শ্বাসকষ্টে ভুগছেন 77 বছর বয়সী বিএনপি চেয়ারপারসন। এসব কারণে রবিবার ভোর রাতে তাকে করোনারি কেয়ার ইউনিটে নিতে হয়েছে। এর আগে অপারেশনের পর তার একটি টিউমারের বায়োপসিও করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার টিকা উৎপাদনের পাশাপাশি তা এখন অন্য দেশে রপ্তানির সক্ষমতা আছে বাংলাদেশের। তিনি বলেন, ইউনেস্কো জাতির পিতা বঙ্গবন্ধুর নামে পুরস্কার চালু করায় বিশ্বে এদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। জানান, দেশের উন্নয়ন হওয়ায় এখন আর বিদেশে গিয়ে তাকে কথা শুনতে হয় না। সোমবার জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। জাতির পিতা বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো পুরস্কার প্রবর্তন করায় ধন্যবাদ প্রস্তাব আনা হয় জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে। সোমবার ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ প্রস্তাবটি উত্থাপন করেন। এর উপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, করোনা মোকাবেলায় সাফল্য বিশ্বে প্রশংসা অর্জন করেছে বাংলাদেশ। ভ্যাকসিন তৈরি করার যে বাধাগুলি আছে সেগুলি আপনাদের সরিয়ে দিতে হবে, এটা উন্মুক্ত করতে হবে। এটা জনগণের প্রাপ্য, জনগণের সম্পদ হিসেবে দিতে হবে, যেন সারা বিশ্বের কোনো মানুষ যেন এই ভ্যাকসিন থেকে দূরে না থাকতে পারে। আর আমাদেরকে সুযোগ দিলে আমরা উৎপাদন করব, আমরা বিশ্বে দিতে পারবো, সে সক্ষমতা আছে। এমনকি আমি জমিও নিয়ে রেখেছি। শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্য বদল সম্ভব, তা আজ প্রমাণিত হয়েছে। 75 পরবর্তী 21 বছর উন্নয়ন না হওয়ায় সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালীন সময়ে এই পুরস্কারটি নিঃসন্দেহে আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত সম্মানজনক। যারা এই পুরস্কারটা পেয়েছে তারা যেমন তাদের ওই উগান্ডার যুব সমাজ তাদেরকে যেন উদ্বুদ্ধ করছে, তাদের মেধা মনন বিকাশের ক্ষেত্রে যে যে কাজে অভ্যস্ত তাদেরকে সেই সুযোগটা সৃষ্টি করে দিচ্ছে। আমাদের বাংলাদেশেও আমরা ঠিক সেইভাবে আমাদের যুব সমাজ এগিয়ে আসবে, কাজ করবে। বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমাদের এগিয়ে যেতে হবে। এই জন্যই তো দেশ স্বাধীন। কিন্তু আমরা পিছিয়ে গিয়েছিলাম, কিন্তু আমরা এখন আর পিছিয়ে নেই। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণকে। আমাকে বারবার তারা ভোট দিয়েছে, সেবা করার সুযোগ দিয়েছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি। এই 1 দশকের ভিতরে আজকে বাংলাদেশ পরিবর্তন, সারা বিশ্বে একটা মর্যাদা পেয়েছে। এখন আর বাংলাদেশের কাউকে বাইরে যে কথা শুনতে হয় না। পরে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাশ হয় সংসদে। আছেন তারা হ্যাঁ বলুন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
ডিজেল কেরোসিন সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জনমত গড়তে দেশব্যাপী লিফলেট বিতরণের 41 দিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি। বর্তমান সরকার মানুষের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে ইতিহাস বিকৃত করছে বলে মন্তব্য করেন বিরোধী নেতারা। জনগণের সরকার প্রতিষ্ঠা হলে এই সমস্যার সমাধান হবে বলে মনে করেন তারা। ডিজেল কেরোসিন সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী লিফলেট বিতরণের 41 দিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার মহানগর উত্তর দক্ষিণ বিএনপির উদ্যোগে পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বিএনপি নেতাদের অভিযোগ, জনদুর্ভোগ সৃষ্টি করে মানুষের উপর নিপীড়ন চালাচ্ছে সরকার। আগে যখন তেলের দাম কমেছিল তখন তো সরকার দাম কমায় নাই, কাজেই সেই যে মুনাফা করেছিল সরকার, সেটা থেকে বর্তমানে ভর্তুকি দিয়ে হলেও আজকে জনগণকে সেই সুযোগ দেওয়ার জন্যই হলো আমাদের মূল দাবি। এই সরকারকে পদত্যাগ করতে হবে, পদত্যাগের মধ্য দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, তাহলেই জনগণের সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন ক্রিয়া কমিটির আয়োজনে আলোচনা সভা হয়। এতে নেতারা অভিযোগ করেন, সরকার মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নিতে ইতিহাস বিকৃত করছে। দলীয়করণ করে ক্রিয়াঙ্গন সহ সব সেক্টরকে ধ্বংস করেছে ক্ষমতাসীনরা। ক্রিয়াঙ্গনে তারা রাজনীতিকরণ করেছেন। পাকিস্তানি আমলে একটা স্লোগানে ছিল অল ওভার দি কান্ট্রি, কিপ স্পোর্টস ক্লিন অফ পলিটিক্স, রাজনীতিকে খেলাধুলার থেকে দূরে রাখেন, এটা একটা স্লোগান ছিল স্পোর্টসের সব জায়গায়। আর এখন পলিটিক্স কতভাবে ঢুকানো যায় স্পোর্টসের মধ্যে সেটা নিয়ে গবেষণা চলছে। অর্থনীতিকে যেভাবে ধ্বংস করা হয়েছে, সামাজিক সুবিচারকে যেভাবে বিতাড়িত করা হয়েছে, আইনের শাসনকে যেভাবে বিতাড়িত করা হয়েছে, ক্রীড়াঙ্গনেও আজকে শুধু দলীয়করণ করে সর্বক্ষেত্রে আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি। সোমবার নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, খুন, সন্ত্রাস আর ষড়যন্ত্র বিএনপিরই মজ্জাগত। একদিকে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়, অন্যদিকে বলে স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি নেই। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের এই দ্বিচারিতার রাজনীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় অন্যতম প্রধান বাধা। তিনি বলেন, সরকার ও দেশের যে কোনো ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ। দেশের মানুষ তাদের কথা ও কাজে আস্থা হারিয়ে ফেলেছে বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তো মরণঘাতী কর্মসূচির জনক বিএনপি, তাই আমরা বলতে চাই, ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি। খুন, সন্ত্রাস আর ষড়যন্ত্র তাদের মজ্জাগত। দেশের মানুষ ভালো আছে, ভালো নেই কেবল বিএনপি। সাধারণ মানুষ আতঙ্কে নেই, বরং সন্ত্রাসী, অনিয়মকারী, দুর্নীতিবাজ, তাদের আশ্রয় প্রশ্রয়দাতারা আতঙ্কে আছেন। নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত প্রাণহানির ঘটনাগুলো নির্বাচনী সহিংসতা কিনা খতিয়ে দেখবে নির্বাচন কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। প্রথম ও দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলেও দাবি তার। আর ইউপি নির্বাচন নিয়ে কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য শালীনতা বহির্ভূত বলেও উল্লেখ করেন সিএসি। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সহিংসতা বাড়ছে। দেশ জুড়ে সংঘাত, সংঘর্ষ, হামলা, পাল্টা হামলা হয়েছে। রক্তক্ষয়ী 2 ধাপের ইউপি নির্বাচনের আগে ও পরে এখন পর্যন্ত 39 জনের প্রাণহানি হয়েছে। তবে এসব ঘটনার দায় নিতে রাজি নয় ইসি। না সহিংসিত হচ্ছে না, সেরকম সহিংসিত হচ্ছে সামান্যতর কয়েকটা পকেটে। নির্বাচনী পরিবেশ বাংলাদেশের সর্বত্রই ভালো আছে। এই 16টা, 18টা, 20টা কেন্দ্র, তাও না ইউনিয়ন পরিষদ না, একটা ইউনিয়ন পরিষদের 9টা থেকে 12টা 16টা পর্যন্ত কেন্দ্র থাকে। তার কয়েকটা কেন্দ্রে নির্বাচনের সহিংস ঘটনা হবে, তা নিয়ে নির্বাচনকে কলুষিত করার কোনো কারণ নেই।
প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁয়ে কমিশন ভবনে সংবাদ সম্মেলন করেন ইসি। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যের কড়া সমালোচনা করেন সিইসি নুরুল হুদা। যে আইসি নিয়ে গেল এই শব্দগুলো উনি অনেক ঘেটে ঘেটে তারপরে বার করে এই একদিন ছেড়ে দেন আপনাদের সামনে। যে সমস্ত কথাগুলো ব্যবহার করেছেন এগুলো শালীনতা বহির্ভূত। স্থানীয় সরকার নির্বাচনে যেখানে 74% ভোট হয় সেই নির্বাচনে সে দেশে নির্বাচন নেই, সে দেশে নির্বাচনের পরিবেশ নেই, সে দেশের মানুষ নির্বাচনের কালচার থেকে চলে গেছে, এ কথা প্রতিষ্ঠিত হতে পারে না। সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদের নির্বাচনে সহিংসতা এড়াতে ইসির প্রস্তুতি তুলে ধরা হয়। এই যে দুটো নির্বাচনের পরে সেটা কিন্তু আমরা একটা অ্যানালাইসিস করেছি, অ্যানালাইসিস করে সেটার উপরে কিন্তু অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা চিঠি দিয়েছে, সেটাও কিন্তু আপনাদেরকে জানানো হয়েছে। এবং অবশ্যই আমরা এটা অব্যাহতভাবে এটা যেন কোনো রকমের প্রাণহানি না ঘটে, কোনো সহিংসতা যেন না ঘটে, সেটার জন্য আমরা সোচ্চার থাকবো এবং এই ব্যাপারে আমরা আপনাদেরও সহযোগিতা আমরা কামনা করি। সহিংস ঘটনা নির্বাচন ছাড়া যখন নির্বাচন থাকে না, একেবারে নির্বাচনবিহীন বাংলাদেশ থাকে, তখনও কিন্তু ঘটতে থাকে, পুলিশ তার ব্যবস্থা নিতে থাকে। আমাদের নির্বাচনকালীন সময় পুলিশই এই ব্যবস্থাগুলো নিয়ে থাকে এবং পুলিশকে আমাদের পক্ষ থেকে সব ধরনের নির্দেশনা দেওয়া আছে। নির্বাচনে সংঘর্ষ সহিংসতা রোধে রাজনৈতিক দল ও প্রার্থীদের আরও সহনশীল হওয়ার আহ্বান জানানো হয়। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হুইটলি জানিয়েছেন বাংলাদেশের আগামী নির্বাচনে দৃষ্টি রাখছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে যুক্তরাজ্য বাংলাদেশের স্বচ্ছ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন দেশটির কমনওয়েলথ, জাতিসংঘ ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ। গতকাল রাজধানীতে আলাদা দুইটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব আয়োজিত ডিক্যাব টকে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হুইটলি বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রেখেছে ইউরোপীয় ইউনিয়ন। জানান, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ইইউ এর উদ্বেগ রয়েছে। কথা বলেন বাংলাদেশের আগামী নির্বাচন নিয়েও। বাংলাদেশ সহ সব দেশেই মানবাধিকার ও গণতন্ত্র সমুন্নত দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। মনে রাখতে হবে, নির্বাচন কোনো ইভেন্ট নয়, এটি একটি প্রক্রিয়া। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে দৃষ্টি রাখছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে যুক্তরাজ্যের কমনওয়েলথ, জাতিসংঘ ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ বলেছেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের নেতৃত্বকে স্বাগত জানায় যুক্তরাজ্য। আশ্বস্ত করেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে রয়েছে তার দেশ। ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ যুক্তরাজ্যের অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রত্যেক দেশের গণতন্ত্রের জন্যই অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সে কারণেই বাংলাদেশও স্বচ্ছ অবাধ নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাজ্য। যুক্তরাজ্য ভ্রমণের রেড লিস্ট থেকে বাংলাদেশকে বাদ দেয় দেশটিকে ধন্যবাদ জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক আর নেই। গতকাল রাতে রাজশাহীর নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। হাসান আজিজুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার মৃত্যুতে শোক জানিয়েছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন হাসান আজিজুল হক। গত ২১ আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকায় আনা হয়। চিকিৎসা শেষে ঢাকায় পরিবারের সদস্যরা ৯ সেপ্টেম্বর তাকে রাজশাহী নিয়ে যান। অধ্যাপক হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতেই কাটিয়েছেন। ১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন। এই বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সাল পর্যন্ত ৩১ বছর অধ্যাপনা করেন। তিনি রাজশাহী মহানগরীর ১৪ পাই এলাকার নিজ বাসা উজানে বসবাস করতেন। ১৯৬০-এর দশকে তিনি কথা সাহিত্যিক হিসেবে সুনাম অর্জন করেন তার মর্মস্পর্শী বর্ণনা ভঙ্গির জন্য। জীবন সংগ্রামে লিপ্ত মানুষের কথকতা আর গল্প উপন্যাসের প্রধানতম অনুষঙ্গ। ১৯৭০ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। ১৯৯৯ সালে ২১শে পদকে ও ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। আজ দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানোর পর তাকে বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে সমাহিত করা হবে।
দেশে করোনায় গেল 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন 4 জন সহ এ পর্যন্ত করোনায় 27,926 জনের মৃত্যু হয়েছে। 17,700টি নমুনা পরীক্ষায় নতুন আরও 234 জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে কোভিড শনাক্ত হয়েছে মোট 15,72,735 জনের। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 229 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 15,36,744 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় 24 ঘন্টায় শনাক্তের হার 1.32, শনাক্ত বিবেচনায় সুস্থ 97.71 ও মৃত্যুর হার 1.78। এদিকে আজ থেকে বস্তিবাসীদের মধ্যে করোনা টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। কড়াইল বস্তিতে কর্মসূচি শুরু হলেও পর্যায়ক্রমে রাজধানীর সমস্ত বস্তিবাসীকে এই টিকা কার্যক্রমের আওতায় আনা হবে। সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন ছাড়াও বার্থ সার্টিফিকেট দিয়ে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমেও টিকা নিতে পারবেন তারা। এছাড়া পোশাক শ্রমিকদের জন্য টিকাদান কার্যক্রম নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। গতকাল টিকা বহনের জন্য ইউএসএআইডির 4টি ফ্রিজিং গাড়ি রেড ক্রিসেন্টের মাধ্যমে হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। স্কুলের ছাত্রদের জন্য ফাইজারের টিকা এখন পর্যন্ত 23টি জেলায় পৌঁছানো সম্ভব হয়েছে। ফ্রিজার স্থাপনের মাধ্যমে আরও 24টি জেলায় দ্রুতই এই কার্যক্রম জোরদার করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। টঙ্গীতে তুরাগ নদের উপরে পুরনো ব্রিজটির ধসে পড়ার 6 দিনেও তার সংস্কার হয়নি। ফলে ভোগান্তি বেড়েই চলেছে সড়কটিতে চলাচলকারী যাত্রী ও পথচারীদের। যানজটে নাকাল যাত্রীরা। দ্রুত সংস্কার কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন তারা। রাজধানীর উপকণ্ঠে টঙ্গী এলাকার ভোগান্তির দৃশ্য এটি। ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহন পারাপার হচ্ছে টঙ্গী বেইলি ব্রিজ দিয়ে এবং ময়মনসিংহগামী যানবাহনগুলো আবদুল্লাপুর থেকে কামারপাড়া হয়ে টঙ্গী স্টেশন রোড দিয়ে গাজীপুরে প্রবেশ করছে। গত বুধবার রাতে তুরাগ নদের উপর নির্মিত এই পুরনো সেতুটির একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এরপর 6 দিন কেটে গেছে, কিন্তু রাজধানীর প্রবেশদ্বারের এই সেতু সংস্কারের কাজ চলছে ঢিমেতালে। ফলে ভোগান্তি বেড়েই চলেছে ওই সড়কে চলাচলকারীদের। অনেকে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হেঁটেও রওনা দেন গন্তব্যের দিকে। সেনা কল্যাণ থেকে টঙ্গী বাজার খুব কষ্টে আছি, গাড়ি গুড়ি না খুব পাইতাছি না। বাঙ্গার কারণে রাস্তা জ্যামজট, এখানে আমরা হাইটে যেতেছি, গাড়ি ঘোড়া পাইতাছি না। 10 মিনিটের রাস্তায় 1 ঘন্টা আসা লাগে। অনেকটুকু হাঁটতে হয়, এখান থেকে বাসে উঠতে হবে, আর লেট হয়ে যায়, ক্লাসে লেট হয়ে যায়, প্রাইভেটে লেট হয়ে যায়। মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে কাজ করছে গাজীপুর মহানগর পুলিশ জিএমপি ট্রাফিক বিভাগ। সিগন্যালের কারণে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। ব্রিজ ভাঙার কারণে, তীব্র যানজটের কারণে আপনার কামারপাড়া ঘুরে আসতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে প্রত্যেক সিঙ্গেলে। আমি আটকে আসছিলাম 2 ঘন্টা, ঢাকা থেকে আসতে অনেক কষ্ট হয়েছে। ছোট জ্যাম থাকায় আমাদের পরীক্ষা হলে যেতে অনেক সমস্যা হয়। আর ব্রিজটির সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে বিআরটি কর্তৃপক্ষ। দ্রুত সংস্কার কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন ওই সড়কে চলাচলকারীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভাই শামীম ইস্কান্দারের আবেদন। দেশের উন্নয়ন হওয়ায় এখন আর তাকে বিদেশে গিয়ে কথা শুনতে হয় না, সংসদে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবাধ ও সুষ্ঠু হয়েছে ইউপি নির্বাচন, দাবি সিইসির। বললেন প্রাণহানি নির্বাচনী সহিংসতা কিনা তা তদন্তের দাবি রাখে, আগামী নির্বাচনে দৃষ্টি রাখছে ইইউ। কথা সাহিত্যিক হাসান আজিজুল হক আর নেই, আজ দুপুরে শেষ শ্রদ্ধা দাপন করা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।